তাই কিনা পিতলের বাংলা করতে পারলো না, সোনার বাংলা তো দূরের কথা। এসেই মাত্র গরিব মানুষের পেটে লাথি মারা শুরু করে দিয়েছে। এই সরকার আমরা চাই না। উনি আদানি আম্বানি করতে চেয়েছে, গরিবের সরকার নয়, বড় লোকের সরকার। এইটা নম্বরই লোক, একেবারে 2 নম্বরই লোক। আমার পকেটে যদি 20,000 টাকা নিয়ে রোজ ঘুরে ফুর্তি করতাম, আমি মোদিকে চাইতাম। যদি আমার কাছে নেই তো 1 টাকা, ওই জন্য আমি চাচ্ছি না। আমরা যেরকম খেটে খাচ্ছি, দোকানদারি করে খাচ্ছি, আমরা সেইটাই যে আমরা 3,000 টাকা ওনার চাই না। আসল ব্যাপারটা হচ্ছে যে গরিব বিরোধী একটা দল, তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে, মানে লোকে একটু রয়ে বসে করে তা নয়, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এরা গরিবের পেটে লাথি মারা শুরু করেছে। গরিবের পেটে লাথি মারতে ভারতীয় জনতা পার্টি বিন্দুমাত্র দ্বিধা করে না। এদের মনুষ্যত্ববোধ বলে কিছু নেই, সেটাই আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এটা থেকেই বোঝা যাচ্ছে যে এরা যে কথা বলেছিল বাংলার উন্নয়নের জন্য, বাংলার অর্থনীতির বিকাশ টিকাশ হ্যানত্যান এসব অনেক কথা বলেছিল, সবকা সাথ সবকা বিকাশ, এখন প্রমাণিত হয়ে গেছে যে সবকা সাথ সবকা বিনাশ করছে ওরা। সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব ও রীতিমতো চমকে দেওয়ার মতো পট পরিবর্তন। যে হিন্দুত্বের তাস খেলে হিন্দু মুসলিম বিভাজনের সুড়সুড়ি দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতার মসনদে বসেছেন, এবার তার সেই তাসের ঘর হুড়মুড় করে ভেঙে পড়ছে। কোথায় মুখ্যমন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি আমরা? কোথায় এই সরকারটাকে মানুষ নিয়ে এসে ভালোবেসে তার প্রতিদান এই পাচ্ছি আমরা। দর্শক, আপনারা একদম ঠিকই শুনছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের প্রতি এই বিদ্বেষের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছে খোদ বাংলার বুকে বসবাসকারী সাধারণ হিন্দু সমাজ। আমরা খেতে পারবো না। আজকে দোকান খুললে আজকে দোকান বন্ধ করলে কালকে আমরা কি খাবো, আমাদের সেই চিন্তা আমাদের। আগে তো এইগুলো তো আগে করতে পারতো, ভোটে আসার আগেই তো এইগুলো করতে পারতো। যারা রয়েছে তারা ভুল করেছে, যারা ওনাদের রয়েছে তারা খুব ভুল করেছে। এসেই মাত্র গরিব মানুষের পেটে লাথি মারা শুরু করে দিয়েছে। এই সরকার আমরা চাই না। এই স্বেচ্ছা শুরু করে দিয়েছে গরিব মানুষের ওপরে, পেটে লাথি মেরে রুজি রোজগার সব বন্ধ করে দিয়েছে। এই সরকার মোটে চলবে না। আম্বানি সরকার, বড় লোকের সরকার, গরিবের সরকার নয়। এটা উনি আদানি আম্বানি করতে চেয়েছে, গরিবের সরকার নয়, বড় লোকের সরকার। এইটা নম্বরই লোক, একেবারে 2 নম্বরই লোক। এই সরকারে একদম চলবে না। সরকারে আসার আগে পর্যন্ত এখনো তারা বলছেন সোনার বাংলা করবেন। সোনার বাংলা করবে, গরিবের পেটে লাথি মেরে গরিবকে মেরে দিয়ে আর বড় লোকেদের নিয়ে সোনার বাংলা করতে চায়। এই সোনার বাংলা করতে পারলো না, সোনার বাংলা কোথা থেকে করবে? হ্যাঁ, তাই কিনা পিতলের বাংলা করতে পারলো না, সোনার বাংলা তো দূরের কথা। কি বলবেন রাজ্য সরকারের কাছে আপনারা কি চাইছেন? আপাতত যেভাবে এরকম পরিস্থিতি চলছে, অর্ধেক লোক চাইছে না। হ্যাঁ, চাইবে। আমার পকেটে যদি 20,000 টাকা নিয়ে রোজ ঘুরে ফুর্তি করতাম, আমি মোদিকে চাইতাম। যদি আমার কাছে নেই তো 1 টাকা, ওই জন্য আমি চাচ্ছি না। আমার কাছে নেই বলে আমি চাচ্ছি না। বালিগঞ্জ স্টেশনে সব বালিগঞ্জ। এই সরকার আমরা চাই না। এই সরকার, এইটা গরিবের পেটের লাথি মারা হচ্ছে। এই সরকার আমরা চাই না। উনি তো লোককে বলছে লোক চোর, কিন্তু উনি তো নিজেই চোর। রাতারাত্রেই ভেঙে দিচ্ছে দোকানপাট। এইটাই তো উনি নিজেই চোর। এখানেই তো বোঝা যাচ্ছে যে নিজেই চোর, লোককে বলছে চোর, যে রাতারাত্রের মধ্যে এসে দোকানপাট ভাঙছে। এই সরকার আমরা চাই না। আমরা যেরকম ছিলাম সেরকমই চাই। যে আমরা ভোটের আগে কি মনে পড়েছিল না যে সোনার বাংলা করা দরকার? ভোটের পরে মনে পড়লো? ভোটটা নিয়ে গরিবের পেটে লাথি মারা হচ্ছে। ভোটের আগে মনে ছিল না এটা যে সোনার বাংলা করা দরকার? ভোটের পরে মনে পড়ছে? আমরা 6টা ফ্যামিলি যাবো কোথায়? বিষ খেয়ে মরে যাই আমরা, তাতে উনি শান্তি পাবেন। ভোট দিয়ে আমরা খুব ভুল করেছি। ভোটের আগেটা মনে পড়া উচিত ছিল যে সোনার বাংলা করা দরকার, তাহলে আমরা চিন্তা ভাবনা করতাম ভোট দেবো কিনা। আমরা যেরকম খেটে খাচ্ছি, দোকানদারি করে খাচ্ছি, আমরা সেইটাই যে আমরা 3,000 টাকা ওনার চাই না। ওনার 3,000 টাকা ভিক্ষা আমরা চাই না। ওনার 3,000 টাকা উনি ওনার কাছে রেখে দিন। গরিবের পেটে লাথি মেরে গরিবের দোকানপাট তুলে দিচ্ছে। গরিবের বাচ্চা কাচ্চারা কোথায় যাবে? 3,000 টাকাও যদি দিচ্ছে, সেটা 12 পাতা ফর্ম সবাই পাবে না বলছে। আর সবাই পাবে না, আমাদের নেই। আমরা 3,000 টাকা আমাদের দরকার নেই। আমাদের 3,000 টাকা দরকার নেই। এটা আপনার কাগজে পড়েছেন কি 3,000 টাকা 13টা ফর্মে? 13 পাতা ফর্ম। এই 13 পাতা ফর্মে আমি একটা বেকার ছেলে, আমি নিজে 60 বছর ধরে হকিং করছি। আমার বাড়িতে আমার ভাই কি আছে, আমার ভাইপোর কি আছে, আমার বাবার কি আছে, আমার মার কি আছে, সব 9 নক্ষত্র কি সরকারের কাছে দিতে হবে? এটা কোন ধরনের নীতি?
যে সরকার এখনই আসলো উনি কি বললো কি আমি এখানে আকে বিকাশ করব। গরিব মানুষকে বাড়ি উজাড়িয়ে দেয়, যে রাস্তা বাস্তা যে হকরি করে পেট ভরে সেরকম ইনি বলছে উজাড়কে বুলডোজার চালিয়ে বাঙালিদের সংস্কৃতি গরিব মানুষরা মানে এরকম করা যায় না। আপনি দেখছে কে মানুষ যে 200-400 টাকা কাজ করে আর্নিং করে, উনি আর্নিং করে বাল বাচ্চা পড়া লেখা শুনু সবাই করে, এরকম যদি হবে তো মানুষ কোথায় যাবে? আপনি যদি কে এরকম করলেন তো আপনি ওনারকে পুরাণ বাস করুন কি এখন যে হকার আছে কোথায় যাবেন। এই সরকার এসে যা করতে শুরু করে দিল, আমরা স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম হবে। সবাই যে বাচ্চা ওই বিজেপি নিয়ে রং মেখে নাচা কুতা সব করলো, তার পরের দিন দিয়ে ভাঙা শুরু হয়ে গেল। এইটা কি? আর দ্বিতীয় কথা, একটা কথা শুধু জানতে চাই, শুধু কি ছিলেন তো বিজেপিকে কি বলবো আর দিইনি মানে সব কণ্ঠে এবং নির্ভীকভাবে হিন্দুত্বের আসল সংজ্ঞা বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্পষ্ট বলেছেন, প্রকৃত অর্থে যে হিন্দু, কোনো মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে, কারণ সে একজন সত্যিকারের হিন্দু। সে সনাতন ধর্মকে যেমন বাঁচাবে, সে সমস্ত ধর্মকে, সমস্ত মানুষকে ঠিক ততটাই সম্মান করবে। দর্শক, একবার গভীরভাবে চোখ বন্ধ করে ভাবুন, যে দেশে ধর্মের নামে, কোরআন বা মন্দিরের নামে প্রতিনিয়ত দাঙ্গা বাঁধানোর উস্কানি চলে, সেখানে একজন গেরুয়াধারী হিন্দু সন্ন্যাসী বুক চিতিয়ে বলছেন, কোরআন বাঁচাতে সবার আগে একজন প্রকৃত হিন্দুকেই ছুটে যেতে হবে। এবার আসা যাক আরএসএস এবং বিজেপির হিন্দু রাষ্ট্র তৈরির যে রাজনৈতিক এজেন্ডা, তার বিরুদ্ধে বাংলার সাধারণ শিক্ষিত সমাজের তীব্র এবং যুক্তিনিষ্ঠ প্রতিক্রিয়ার কথায়। একজন চশমা পরা সাধারণ হিন্দু নাগরিক অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই যে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি, এটা আসলে ভারতের পবিত্র সংবিধানেরই সম্পূর্ণ পরিপন্থী। তিনি বলেন, আমাদের দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। এটা তো সহজ নয়। বিজেপি আরএসএস তাদের মনে যাই থাকুক না কেন, এই দেশের সংবিধান সেটা কোনোভাবেই অ্যালাউ করে না। দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, আমাদের দেশটা বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। অত সহজ নয় বিজেপি আরএসএস তার মনে যাই থাকুক না কেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় জানান যে ভারত কোনোদিন হিন্দু রাষ্ট্র ছিল না, আর কোনোদিন হবেও না। বিজেপির বিভাজনের রাজনীতির আরেকটা বড় হাতিয়ার হলো লাউডস্পিকার বা মাইক বিতর্ক। আজান বন্ধ করার জন্য বিভিন্ন সময় উগ্র হিন্দুত্ববাদী নেতারা অত্যন্ত সোচ্চার হয়েছেন, কিন্তু এই রাজনৈতিক দ্বিচারিতার মুখোশ সকলের সামনে টেনে ছিঁড়ে দিয়েছেন এক শিক্ষিত হিন্দু তরুণী। তিনি অত্যন্ত সাহসী ভাষায় এবং অকাট্য যুক্তি দিয়ে প্রশ্ন তুলেছেন, লাউড স্পিকারে নাকি আজান বন্ধ, 65 ডেসিবেলের উপরে নাকি শব্দ করা যাবে না। আমাকে লাউড স্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের উপরে নাকি করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালেবে না, মানে কীর্তনের সংকীর্তন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, পাড়ায় তো বহু জায়গায় বয়স্ক মহিলারা, ছোট ছোট বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক বাজানো, কীর্তন হবে কেন? এই তরুণীর যুক্তি অত্যন্ত পরিষ্কার এবং বিজ্ঞানসম্মত। শব্দ দূষণ হলে তা তো হিন্দু মুসলিম সবার জন্যই ক্ষতিকর হবে। 65 ডেসিবেলের বেশি আওয়াজে যদি মসজিদে নামাজ বা আজান না চলে, তবে 65 ডেসিবেলের উপরে খোল কীর্তন বাজানো কোনোভাবেই চলতে পারে না। তিনি জানান, আমি জন্মগতভাবে হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, কিন্তু আমার পাশে যে বসে আছে সে হিন্দু বা খ্রিস্টান যাই মানুক না কেন, আমি তার বিশ্বাসের উপর আঘাত হানতে পারি না। তার এই বলিষ্ঠ বক্তব্য প্রমাণ করে বাংলার শিক্ষিত সমাজ ধর্মের নামে বর্তমান মুখ্যমন্ত্রীর এই সস্তা ও উগ্র বিভাজন নীতি মেনে নিতে একেবারেই প্রস্তুত নয়। এবার আসি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের বাইরের রাস্তার সাধারণ খেটে খাওয়া মানুষের কথায়। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর যে লাগাতার চেষ্টা রাজনৈতিক মহল থেকে করা হচ্ছে, তা সাধারণ মানুষ কিভাবে দেখছে? রাস্তার এক সাধারণ হিন্দু যুবক ক্যামেরার সামনে বুক ফুলিয়ে অত্যন্ত গর্বের সাথে বলেন, আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা একসাথে আছি, একসাথে থাকব। তিনি ক্ষোভের সাথে যোগ করেন, রাজনৈতিক নেতারা ধর্মের নামে দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমান মারামারি লাগাতে চাইছে নিজেদের গদি বাঁচাতে, কিন্তু তাদের এই নোংরা চক্রান্ত কোনোদিনই এই সম্প্রীতির বাংলায় সফল হবে না। দর্শক, এতক্ষণ আমরা দেখলাম সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিবাদ, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই যে উগ্র রাজনীতি কিভাবে
বাংলার গরিব হিন্দুদের পেটে সরাসরি লাথি মেরেছে, এবার সেই মর্মান্তিক এবং শিউরে ওঠার মতো সত্যটি আপনাদের সামনে তুলে ধরব। হিন্দু ধর্মে গোমাতা পূজনীয়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনীতি যখন পেটের দায়ে পরিণত হয় তখন তার রূপ কতটা ভয়াবহ হতে পারে তা বাংলার গ্রামগঞ্জের দিকে তাকালেই পরিষ্কার হয়ে যায়। ঈদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সরকার এমন এক অলিখিত নিষেধাজ্ঞা বা প্রবল প্রশাসনিক চাপ সৃষ্টি করেছেন, যার ফলে এবার শত শত হিন্দু পরিবার তাদের সারা বছরের পালিত গরু হাটে বিক্রি করতে পারেনি। বাংলার বহু গরিব হিন্দু পরিবার, গোয়ালা বা চাষিরা ব্যাংক বা এনজিও থেকে চড়া সুদে লোন নিয়ে সারা বছর ধরে গরু লালন পালন করে। তাদের একটাই মাত্র আশা থাকে যে কোরবানির হাটে সেই গরু চড়া দামে বিক্রি করে তারা লোনের টাকা শোধ করবে এবং 2 পয়সা লাভের মুখ দেখে ছেলে মেয়েদের মুখে ভালো অন্ন তুলে দেবে। কিন্তু মুসলিমদের কোরবানি আটকানোর এই সস্তা হিন্দুত্ববাদী রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসলে পথে বসিয়েছেন এই গরিব হিন্দুদেরই। ক্যামেরার সামনে দাঁড়িয়ে লোন নেয়া এক অসহায় হিন্দু নারীর বুক ফাটা কান্না আর ক্ষোভ দেখলে আপনারও চোখে জল চলে আসতে বাধ্য। তিনি হাতে লোনের বই নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়ে বলছেন, বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু একই সর্বনাশ হচ্ছে। হয় গলায় দড়ি দিতে হবে, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। এই অসহায় হিন্দু মায়ের প্রশ্ন আজ শুধু তার একার নয়, বরং পুরো বাংলার লাখ লাখ গরিব মানুষের প্রশ্ন। তিনি আরও বলেন, তুমি জিতেছ, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো, মুসলিম বা তারাও হিন্দু, তারাও তো একসাথে মিশছে, আমরা তো একসাথে আছি। তারা তো কোনোদিন রেপ বা নারী পাচার করেনি বা আমাদের গলা